দিকে কয়েকটা কথা বলি, আমরা মূল আলোচনায় চলে যাব। যেহেতু আজকের শুরুতেই বলেছি আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমরা টোটাল কোনো সময় নষ্ট করব না। অর্থাৎ প্রত্যেকটা বিষয় কিন্তু খুব মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে আমরা আ বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করতে পারবো এবং বেশি বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। আপনারা অলরেডি স্ক্রিনে দেখেছেন যে আজকের ক্লাসে কি বিষয় নিয়ে আলোকপাত করা হবে। আমি তারপরেও একবার বলে দিচ্ছি। আজকে মূলত আমরা আ স্থানাঙ্ক বিষয়ক যতগুলো অঙ্ক রয়েছে তার যে কিভাবে সলভ করতে হবে তার একটি নিয়ম শিখাবো এবং এই নিয়মের মাধ্যমে স্থানাঙ্ক টাইপের সকল অঙ্কের সমাধান করা যাবে। এরপরে বানানো ভাষার যে বিষয়টা রয়েছে, সেই বানানো ভাষার বিষয়ে এখানে আপনাদেরকে ১০ টা নিয়ম শেখানো হবে এবং ৮০ টা বানান বোর্ডে লিখে দেওয়া হবে। যে ৮০ টা বানান বিভিন্ন পরীক্ষায় অসংখ্যবার চলে এসেছে। খুব গুরুত্বপূর্ণ বানান বিধায় কিন্তু আমি এখানে বানানগুলো বোর্ডে লিখে দিব। এরপরে শর্ট টেকনিক অর্থাৎ যে মেন্টাল এবিলিটির ক্ষেত্রে ভালো করার জন্য যে কিছু কৌশল আপনাকে অবলম্বন করতে হবে। যেমন আমি আ এইখানে আরেকটা বিষয় লিখেছি প্রশ্ন বিশ্লেষণ। যে আমরা ৪০ তম বিসিএস যে প্রশ্ন এসেছে মেন্টাল এবিলিটি আ সেই প্রশ্ন বিশ্লেষণ করলেই আপনি দেখতে পাবেন যে এই শর্ট টেকনিকের গুরুত্ব কি। অর্থাৎ আ সবগুলা প্রশ্নের উত্তর যদি টু দি পয়েন্টে করতে হয়, অল্প সময় করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু যে শর্ট টেকনিকের মাধ্যমে অঙ্কের সমাধান করতে হবে। এখানে এই ৪ টা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে আজকে। স্থানাঙ্ক বিষয়ক, বানানো ভাষা, শর্ট টেকনিক এবং হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ। আপনাদেরকে সিলেবাস সম্পর্কে একটু জানিয়ে রাখি। হয়তো অনেকেই আছেন যারা একদম নিউ কামার অর্থাৎ এর আগে মানসিক দক্ষতার উপর তেমন কোন ধারণা ছিল না। তাদের উদ্দেশ্যে বলছি। সিলেবাসে মানসিক দক্ষতার নাম্বার হচ্ছে ১৫ নাম্বার। মেন্টাল এবিলিটি এখানে টোটাল নাম্বার হচ্ছে ১৫ নাম্বার। কত নম্বরের কথা বলা হয়েছে? ১৫ নম্বর। এই ১৫ নম্বরের ক্ষেত্রে সিলেবাসে টোটাল ৬ টা বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১ নম্বর হচ্ছে ভাষাগত যৌক্তিক বিকাশ। একটু খেয়াল করে শুনবেন। আজকের ক্লাসের প্রত্যেকটা কথাই খুব গুরুত্বপূর্ণ এবং আমার দৃঢ় বিশ্বাস যদি এখানে আমি টোটাল ৬ টা ক্লাস নিব মেন্টাল এবিলিটির উপরে। এই ৬ টা ক্লাস যদি সুন্দর করে করা যায়, আমার দৃঢ় বিশ্বাস আপনার পরীক্ষায় খুব ভালো করতে পারবেন। তাহলে টোটাল ৬ টা পার্ট রয়েছে। ১ নম্বর পার্ট হচ্ছে ভাষাগত যৌক্তিক বিচার। ২ নম্বর হচ্ছে সমস্যা সমাধান। ৩ নম্বর হচ্ছে বানানো ভাষা। ৪ নম্বর হচ্ছে যান্ত্রিক দক্ষতা। ৫ নম্বরে হচ্ছে স্থানাঙ্ক বিষয়ক এবং সবশেষ ৬ নম্বর হচ্ছে সংখ্যাগত ক্ষমতা। এই ৬ টা বিষয় থেকেই পরীক্ষায় টোটাল হচ্ছে ১৫ নম্বর থাকবে। সিলেবাসটা আরেকবার শুনে নেন। ১ নম্বর হচ্ছে ভাষাগত যৌক্তিক বিচার, ২ নম্বরে সমস্যা সমাধান, ৩ নম্বরে বানানো ভাষা, ৪ নম্বরে যান্ত্রিক দক্ষতা, ৫ নম্বর হচ্ছে স্থানাঙ্ক বিষয়ক এবং ৬ নম্বর হচ্ছে সংখ্যাগত ক্ষমতা। এখন এই ৬ টা বিষয়ের মধ্যে আজকে স্থানাঙ্ক বিষয়ে যে ৫ নম্বর যে এখানে অংশ বলা হয়েছে, এই ৫ নম্বর অংশটা সম্পূর্ণভাবে আলোকপাত করা হবে। মানে এখানে স্থানাঙ্ক টাইপের অঙ্কের সমাধান কিভাবে করতে হয়, এটা আমরা আজকে 100% ওকে করে দিব। আর বানানো যে ভাষা ৩ নম্বর টপিক এটা ছিল হলো ৫ নম্বর টপিক ছিল সিলেবাসের মধ্যে, এটা ছিল ৩ নম্বর টপিক ছিল বানানো ভাষা। এই বানানো ভাষার বিষয়টা কিন্তু একদিনে শেষ করা যাবে না। আমরা আজকে বানানের উপরে ১০ টা নিয়ম শিখাবো এবং ৮০ টা বানান আপনাকে দেওয়া হবে। এই বানানগুলো আপনাকে খুব ভালো করে শিখে নিতে হবে এবং আগামী ক্লাসে বানানের উপর আরো ১০ টা নিয়ম শেখানো হবে এবং যে বানানগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেই বানানগুলো আবার লিখে দেওয়া হবে। এভাবে করে ৬ টা ক্লাসের প্রত্যেকটা ক্লাসেই ১০ টা করে নিয়ম শেখানো হবে এবং কিছু গুরুত্বপূর্ণ বানানকে বোর্ডে লিখে দেওয়া হবে। এরপরে শর্ট টেকনিকের বিষয়টা যে রয়েছে, শর্ট টেকনিক হচ্ছে আমার যে ৬ টা টপিক ছিল ১ নম্বর থেকে ৬ নম্বর টপিকসের যে ম্যাথ গুলো কিভাবে সমাধানের ক্ষেত্রে আমরা শর্ট টেকনিক অবলম্বন করতে পারি। এখানে যে ৬ টা টপিকস এর কথা বলা হয়েছে, সেই ৬ টা টপিকস এর প্রত্যেকটা টপিকস ভালো করার জন্য কিছু কৌশল রয়েছে। সেই কৌশলগুলো আমরা এখানে দেখাবো। এবং প্রশ্ন বিশ্লেষণের কথা কেন বলা হয়েছে? কারণ আপনাকে ১ম এই কিন্তু ধারণা নিতে হবে যে মানসিক দক্ষতার প্রশ্নটা কিভাবে হয়। সেই প্রশ্নের বিশ্লেষণ করার পরেই আমরা কিন্তু
মূল আলোচনায় চলে যাব। তাহলে আমরা এখানে একটু প্রথমেই প্রশ্ন বিশ্লেষণের পর্বে চলে যাই। প্রশ্ন বিশ্লেষণ, সেক্ষেত্রে আমরা 40তম বিসিএস এর ক্ষেত্রে যে প্রশ্ন মেন্টালিটি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটা একটু অ্যানালাইসিস করব। 40তম বিসিএস এর ক্ষেত্রে মানসিক দক্ষতা পাঠ থেকে যে 15 নম্বর এসেছিল সেখানে কোন জায়গা থেকে কত নাম্বার এসেছে সেটা দেখি, তারপর আমরা আজকের যে সকল বিষয় আলোকপাত করব সেটা আপনাদেরকে দেখানো হবে। একটু করে দেখে নেবেন 40তম বিসিএস এ বানান থেকে 3টি প্রশ্ন এসেছে। বানান থেকে সেখানে ছিল যে নিচের কোনটি শুদ্ধ বানান, অর্থাৎ বাংলার ক্ষেত্রে দেওয়া হয়েছিল বাংলা একটি বানান এসেছে যে নিচের কোনটি শুদ্ধ বানান। এরপরে ইংলিশ এসেছে একটি, যে এখানে মনে করেন 4টা বানান দেওয়া ছিল এসিভমেন্ট বানান। এখন এসিভমেন্ট বানানের ক্ষেত্রে এখানে 4টার ভিতরে একটা সঠিক দেওয়া ছিল, বাকি 3টা ভুল দেওয়া ছিল। তা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে 15 নম্বরের মধ্যে শুধু বানান থেকে 3 নম্বর এসেছে। একটা হচ্ছে যে এরকম ইংলিশের বানান আর হচ্ছে বাংলা বানান। এরপরে 3 নম্বরে আরেকটা বিষয় হচ্ছে একগুচ্ছ বানান দেওয়া ছিল। একগুচ্ছ বানান, বিষম বানান, গীতাঞ্জলি বানান, পুষ্পাঞ্জলি বানান, একটা লেভেলে এরকমের ছিল। আবার আরেকটা জায়গায় ছিল মরিচিকা বানান, ভাগীরথী বানান, পানিনি বানান, এরকমের। তো আমরা দেখলাম যে এখান থেকে 40তম বিসিএস এ শুধু বানান থেকে 3টা প্রশ্ন এসেছে। একটু বোর্ডে দেখে নেবেন আপনারা। 40তম বিসিএস 1 2 3 4 5 6 7 8 টোটাল 15টা প্রশ্ন ছিল। তার মধ্যে আমরা দেখলাম 1 নম্বরে আছে বানান, 2 নম্বরে বানান, 3 নম্বরে হচ্ছে বানান। এরপরে স্থানাঙ্ক বিষয়ক যে অঙ্ক ছিল সেখান থেকে একটা অঙ্ক এসেছে, যে বিষয়টা কিন্তু আজকে আমরা আলোচনা করব ক্লাসে। আর এই বানানের 3টে বিষয় কিন্তু আমরা সম্পূর্ণ শেষ করতে পারবো না, কিন্তু কিছু বিষয় কিন্তু বানানে আলোচনা করা হবে এবং এটাকে কন্টিনিউ করতে হবে আস্তে আস্তে করে, এবং কি প্ল্যান করে আপনাকে পড়াশোনা করতে হবে তারও কিন্তু একটা নমুনা দেওয়া হবে যে এইভাবে পড়াশোনা করলে মেন্টালিটি ক্ষেত্রে 15তে 15 কিন্তু এসে পড়া সম্ভব। এরপরে আরেকটা বিষয় ছিল আয়না বিষয়ক অঙ্ক। আয়না বিষয়ক, এখানে এই বিষয়টা সব টেকনিকের মাধ্যমে আজকে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে যে আয়না টাইপের কোন একটা অঙ্ক আসলে, যেমন ন্যাশন শব্দটিকে আয়নায় কি রকমের দেখা যাবে, ম্যাগাজিন শব্দটিকে আয়নায় কি রকমের দেখা যাবে, অর্থাৎ এই টাইপের প্রশ্ন আসলে কিভাবে আপনি সমাধান করবেন তার যে সমাধান মাত্র 1 সেকেন্ডে শেখানো হবে। 1 সেকেন্ড মানে আপনি দেখবেন সাথে সাথে অ্যান্সার করে ফেলবেন। এগুলো মুখস্থ করা যাবে না। আপনি দেখবেন যে যে সকল ওখানে মানে উল্টি দিলে যে শব্দটা হয় সেগুলো কিন্তু কখনোই কিন্তু মুখস্থ করে ধরে রাখা যাবে না। এজন্য টেকনিকের মাধ্যমে এই বিষয়গুলোকে আপনাকে কিন্তু মেমোরিতে নিতে হবে। এরপরে ভারসাম্য বিষয়ক একটা অঙ্ক ছিল। ভারসাম্য অর্থাৎ এরকম একটা কালক্রম দেওয়া ছিল। এখানে কালক্রম দেওয়া ছিল। এই কালক্রমের এখানে একটা ওয়েট বসানো ছিল, মনে করেন 50 কেজি। আর এখানে একটা ওয়েট বসানো ছিল, মনে করেন 30 কেজি। বলা হয়েছে এখানে দূরত্ব যদি 2 মিটার হয় তাহলে এখানে দূরত্ব কত মিটার হবে। এই যে ভারসাম্য টাইপের, অর্থাৎ উপরের যে দণ্ডটা রয়েছে সেটা কিভাবে ব্যালেন্স অবস্থায় থাকবে, কত দূরত্ব দিলে বা কত ওয়েট দিলে ব্যালেন্স অবস্থা থাকবে, এই ভারসাম্য টাইপের একটা অঙ্ক এসেছিল। এরপরে অক্ষর বিষয়ক। অক্ষর বিষয়ক 3টি অঙ্ক এসেছে। অক্ষর বিষয়ক অর্থাৎ এরকমের প্রশ্ন ছিল, যেমন মনে করেন দেওয়া ছিল ক্যাট ইকুয়াল 1250 হলে র্যাট ইকুয়াল কত, অর্থাৎ একটা রিলেশন আছে। কিন্তু এটা উদাহরণস্বরূপ একটি আমি তুলে দিয়েছি যে অক্ষর টাইপের প্রশ্নটা কিভাবে থাকে। অর্থাৎ এখানে একটা শব্দ দিয়ে তার একটা মান তুলে দিয়েছে, বলা হয়েছে অন্য শব্দের মানটা কেমন হবে। তো এই যে বিষয়গুলো কিভাবে সমাধান করতে হবে, অক্ষর বিষয় থেকে 3টি অঙ্ক এসেছে। একটি এখানে 7 নম্বরে দেখানো হয়েছে, 8 নম্বরে দেখানো হয়েছে, এরপরে 9 নম্বরে আমরা দেখব সেখানে কিন্তু অক্ষর বিষয়ক অঙ্ক চলে এসেছে। তারা আপনারা দেখলেন যে বানান থেকে 3টি প্রশ্ন এসেছে এবং অক্ষর থেকে কয়টি প্রশ্ন এসেছে, 3টি প্রশ্ন চলে এসেছে। এবং চিত্র বিষয়ক একটি অঙ্ক চলে এসেছে। চিত্র বিষয়ক 2টি অঙ্ক এসেছে। চিত্র বিষয়ক অর্থাৎ বিভিন্ন চিত্র তুলে দেবে, সেখানে থেকে বৃত্ত আকারে, কখনো যে বক্স আকারে এভাবে করে বিভিন্ন চিত্র তুলে দেওয়া হয়েছে। আর 12 নম্বরে বক্স আকারে প্রশ্ন এসেছিল।
13 নম্বরে হচ্ছে এখানে আপনার দশমিকের গুণ ভাগ। দশমিকের গুণ ভাগ, গত ক্লাসে আমরা কিন্তু দশমিকের গুণ ভাগ নিয়ে কথা বলেছিলাম। এটা আপনার যেমন যে গাণিতিক যুক্তি অংশে রয়েছে, গাণিতিক যুক্তি অংশে রয়েছে, তেমনি মানসিক দক্ষতা কিন্তু অংশ রয়েছে, যে এখানে এর গুণফল কত হবে এরকমের। 14 নম্বরে রোলার টাইপের একটা অংশ এসেছে। রোলার রোলার অর্থাৎ যান্ত্রিক দক্ষতার যে কথা বলেছিলাম, সেখানে কিন্তু আপনার কপিকল নিয়ে আলোচনা করা হয়, তারপরে যে ফালক্রম নিয়ে আলোচনা করা হয়, চাকা নিয়ে আলোচনা করা হয়, গিয়ার নিয়ে আলোচনা করা হয়, রোলার নিয়ে আলোচনা করা হয়, সাইনবোর্ড নিয়ে আলোচনা করা হয়, গাছ নিয়ে আলোচনা করা হয়। এই যে বিভিন্ন যন্ত্র যে রয়েছে, সেই যন্ত্র থেকে রোলার থেকে একটি প্রশ্ন চলে এসেছিল। এবং 15 নম্বরে একটি কোন শর্ত টাইপের প্রশ্ন এসেছিল, কন্ডিশন টাইপের প্রশ্ন এসেছিল। এটা ছিল 40তম বিসিএস এর প্রশ্নের মান বন্টন। একটু আপনার বোর্ডে আবার দেখে নিবেন, কারণ এই সিকোয়েন্সকে বেস ধরে কিন্তু আমরা আমাদের আজকে আলোচনা শুরু করব। আপনারা প্রথমেই দেখলেন আমি সিলেবাসের কথা বলেছি। সিলেবাসে বলেছিলাম টোটাল নাম্বার কত নাম্বার ছিল, 15 নাম্বার। এবং একটা বিষয় মাথায় রাখবেন, এখানে গাণিতিক যুক্তি অংশে নাম্বার তোলা যত কঠিন, মানসিক দক্ষতা অংশে নাম্বার তোলা তত সহজ। এখানে যদি আপনি একটু সময় দেন, সেক্ষেত্রে অনায়াসে আপনি 10-এর উপরে নাম্বার পেতে পারেন। আর যারা খুব ভালোভাবে সময় দিবেন, তারা 15-এর ভিতরে কিন্তু 15ই পাবেন। তবে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে। কারণ অনেকে ম্যাথে অনেক ভালো, বাট সময়ের অভাবে কিন্তু সব বিষয়গুলোকে অ্যান্সার করার সুযোগ পায় না। সে কারণে আমাদের বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিষয়গুলোকে শর্ট টেকনিকের মাধ্যমে আমাদের মেমোরিতে নিতে হবে। তো প্রথমে সিলেবাস নিয়ে বলেছিলাম, সিলেবাসে 6টা অংশ ছিল। ভাষাগত যৌক্তিক বিচার, সমস্যা সমাধান, বানানো ভাষা, যান্ত্রিক দক্ষতা, তারপরে আমরা বলেছিলাম স্থানাঙ্ক বিষয়ক, আর সবশেষে বলেছিলাম সংখ্যাগত ক্ষমতা। এই 6টা বিষয় থেকে 15 নম্বর থাকবে। এবং 40তম বিসিএ যে কোন জায়গা থেকে কত নাম্বার এসেছিল তার একটা নমুনা আমরা দিয়েছি। সেখানে দেখে নিলাম বানান থেকে 3টে প্রশ্ন এসেছিল, স্থানাঙ্ক থেকে একটা প্রশ্ন এসেছিল, আয়না বিষয়ক সেখান থেকে একটা প্রশ্ন এসেছিল, ব্যালেন্স বা ভারসাম্য থেকে একটা প্রশ্ন এসেছিল, অক্ষর থেকে 3টা প্রশ্ন এসেছিল, চিত্র থেকে 2টা, বক্স থেকে একটা, দশমিকের গুণ এবং রোলার এবং শর্ত থেকে এসেছিল একটা করে প্রশ্ন। তাহলে আপনারা প্রথমেই দেখতে পেলেন যে কিভাবে প্রশ্নগুলো থাকে এবং এর সমাধানটা কিভাবে করতে হয়। আশা রাখি সিলেবাসটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, এবং 40তম বিসিএস এর রোড ম্যাপ যেটা ছিল, আমরা যে নাম্বার এসেছিল সেটা আমরা দেখেছি। এরপরে সরাসরি স্থানাঙ্ক বিষয়ক আলোচনা করার আগে আগে আমি কিন্তু বলেছিলাম যে আপনাদের আজকে টোটাল 10টা টেকনিক দেখানো হবে। এর মধ্যে আমরা 1 নম্বর টেকনিক দেখব আয়না বিষয়ক। 2 নম্বর টেকনিক দেখব পানিতে চিত্র বিষয়ক। পানিতে চিত্র। আমরা টোটাল 10টা টেকনিক আজকে দেখাবো। তার মধ্যে স্থানাঙ্ক বিষয় আলোচনা করতে যাওয়ার আগে স্থানাঙ্ক বিষয়ক, এটা হচ্ছে আমার মূল আলোচনা আজকের। মানে এই পর্বটা আমরা খুব সুন্দর করে আজকে ক্লাসে শেষ করে দেব। মানে 6টা টপিক ছিল, 6টা টপিকের মধ্যে 5 নম্বর টপিক ছিল হচ্ছে স্থানাঙ্ক বিষয়ক। সেই বিষয়টা আমরা আজকে ক্লাসে সম্পূর্ণ কমপ্লিট করে দিব। আর টোটাল আজকে ক্লাসে 10টা টেকনিক দেখানো হবে। এবং আমি যে আপনাদের মেন্টাল ইউনিটের 6টা ক্লাস দিব, এই 6টা ক্লাসে মোট 60টি টেকনিক দেখাবো। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসই 10টা টেকনিক শেখানো হবে। এবং এই টেকনিক গুলো আপনি যদি মেমোরিতে রাখেন, সেক্ষেত্রে ভালো করা যাবে। তাহলে প্রত্যেক টেকনিক নিয়ে আলোচনা করি। আয়নাতে চিত্র বিষয়। আপনারা সবাই আপনাদের খাতায় একটি শব্দ লিখবেন। আমি আবার বলছি, আপনাদের সামনে যে কাগজ রয়েছে, সেই কাগজে একটি শব্দ লিখবেন, ন্যাশন। বড় মানে এখানে ক্যাপিটাল লেটার লিখতে হবে, NATION। সবাই আপনাদের খাতায় লিখবেন ন্যাশন। আমি এখানে একটু আমাদের এখানে কাগজে লিখে নিচ্ছি। প্রথমে আপনারা আপনাদের এভাবে করে ন্যাশন লিখবেন, NATION। একটু বড় করে লিখবেন, কেমন? এভাবে করে একটু বড় করে আপনাদের সামনে যে পেপার রয়েছে, সেই পেপারে ন্যাশন শব্দটি লিখবেন।
লেখার পরে এখানে কিন্তু টেকনিক শুরু হচ্ছে, একটু একটু খেয়াল করতে হবে। লেখার পরে যদি বলা হয় নেশন শব্দটিকে আয়নায় কি রকমের দেখা যাবে, প্রশ্ন কেমন হবে? নেশন শব্দটিকে আয়নায় কি রকমের দেখা যাবে, তাহলে এর উত্তরটা কি হবে? মনে করেন এটা হচ্ছে আপনার পরীক্ষার প্রশ্ন, এটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন, আপনি এখন অ্যান্সার করবেন। অ্যান্সারটা করবেন কিভাবে? ঠিক এই পেজটাকে উল্টে দিবেন, এপাশে কিভাবে দিবেন। আবার দেখেন, যে পেজটা ছিল, আমি যেভাবে পেজকে এক পেজ থেকে আরেক পেজে যাই, ঠিক সেভাবে করে আমি পেজটাকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এখান থেকে তাকাবেন, উল্টো পাশে তাকাবেন। দেখেন এই যে দেখেন, তাহলে আমার এখানে এই শব্দটা উল্টো পাশ থেকে দেখা যাচ্ছে, কিন্তু এই যে এন, তারপর হচ্ছে এখানে এইভাবে ও ছিল, এবার আই ছিল, তারপর এখানে টি লেখা ছিল, এ এভাবে লেখা ছিল, আর এন এভাবে লেখা ছিল। তা এটা হচ্ছে আয়নার চিত্র। একটু দেখেন, এটা কার চিত্র? আয়নার চিত্র। একটু আমি আবার দেখাচ্ছি। প্রথমে আপনার এখানে প্রশ্নে কিন্তু এই বানানটা লেখা আছে, প্রশ্নে এই বানানটা লেখা আছে। এখন বলা হচ্ছে এই শব্দটিকে আয়নায় কেমন দেখা যাবে। আপনি কি করবেন? শুধুমাত্র এটাকে ঘুরিয়ে এভাবে চোখের সামনে ধরবেন, ধরলে দেখবেন যে এখানে লেখা উল্টো ভাবে কিন্তু লেখা দেখা যাচ্ছে। এই যেভাবে যেভাবে লেখা আছে, চারটা অপশনের মধ্যে যেটা এভাবে দেওয়া আছে সেটা হচ্ছে উত্তর। আপনারা একটু ট্রাই করেন, সবাই একটু ট্রাই করেন, এবং কারো বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আনমিউট করে জিজ্ঞেস করবেন, কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। আমরা স্যার 10টা নিয়ম টেকনিক দেখাবো, সেই 10 টেকনিকের মধ্যে কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনি আনমিউট করে কথা বলবেন। স্যার আরেকবার যদি বলতেন স্যার। আচ্ছা, তাহলে প্রথমে বলা হয়েছে কি, শব্দটা আপনি এখানে এটা মনে করেন প্রশ্ন, প্রশ্নটাকে ঠিক আপনার যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ড বরাবর উল্টে দিবেন, উল্টে এভাবে তাকাবেন, মানে এখানে উল্টো উল্টো পাশ থেকে তাকাবেন। তাকালে দেখেন এই যে শব্দটা আমি কিন্তু নিচে লিখে দিয়েছি, যেখানে এনটে এভাবে লেখা ছিল, মানে এই যে এখানে এনটে এভাবে লেখা ছিল, এভাবে না এভাবে লেখা ছিল, এনটে এভাবে লেখা ছিল, এই যে দেখেন একটু বলে দেখেন, এভাবে লেখা ছিল। এরপর ও লেখা ছিল, এখানে দেখা যাচ্ছে কিন্তু আমি কাছে কাছে দিচ্ছি, এই দেখেন এই যে উল্টো ভাবে লেখা, এটা ছিল হচ্ছে আপনার মূল শব্দ NATION, আমি এটাকে উল্টে দিলাম, উল্টে দিয়ে দেখেন এইভাবে দেখা যাচ্ছে, এখানে এই যে এন এভাবে, তারপর হচ্ছে ও এভাবে, আই এভাবে, টি এভাবে, এ এভাবে, এন এভাবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদের, আপনাদের এখানে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে আরেকটা ম্যাগাজিন, আপনারা একটু লিখবেন সবাই, ম্যাগাজিন, MAGAZIN, এটা শব্দটা লিখবেন সবাই, ম্যাগাজিন, MAGAZIN, ম্যাগাজিন। পরীক্ষা আসলো ম্যাগাজিন শব্দটিকে আয়নায় কি রকমের দেখা যাবে, তাহলে এখানে আপনি প্রথমে নেওয়ার পরে আপনার কি কাজ করতে হবে, এটাকে ঠিক যেভাবে আমরা পেজকে উল্টে দেই, এক পেজ থেকে লেখা শেষ হয়েছে এই পেজে, আমরা যেভাবে পেজ উল্টে দেই সেভাবে উল্টে দিবেন, উল্টে দিয়ে এরপর তাকাবেন, উল্টো পাশে দেখেন এখানে যে এই দেখা যায় যেভাবে, এটা হচ্ছে আপনার আয়নার চিত্র। যেমন এভাবে ছিল, আপনি দেখবেন যেখানে ই এভাবে লেখা, এবার এন এভাবে লেখা, আই এভাবে লেখা, জেড এভাবে লেখা, একটু দেখেন এখানে জেড এভাবে লেখা, এ এভাবে লেখা, তারপর এখানে জি এভাবে লেখা কিন্তু উল্টো হবে, এ এভাবে লেখা, এ এভাবে লেখা, এম এভাবে লেখা, এটাই হচ্ছে আমার উত্তর। এই যে একটু দেখেন, আমি এই উপরের বিষয়টাকে আমি নিচে লিখে দিলাম, কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? দু একজন একটু কমেন্ট শেষে একটু মন্তব্য করবে। সব ঠিক আছে স্যার, ধন্যবাদ। এভাবে করে আমরা কিন্তু উইথিন এ শর্ট টাইমের মধ্যে কিন্তু আমরা অ্যান্সারটা করতে পারছি, উইথিন এ শর্ট টাইমের মধ্যে আমরা অ্যান্সারটা করতে পারছি। এখন আপনার প্রশ্ন হতে পারতো যে
আচ্ছা আচ্ছা, অনেকেই স্যার পরীক্ষার হলে কি এই টেকনিকটা ইউজ করা যাবে? হ্যাঁ, অবশ্যই, হয় নট? আপনার তো প্রশ্ন থাকবে আপনার কাছে, তাই না? আপনার কাছে প্রশ্ন থাকবে, আপনি প্রশ্নটাকে ঠিক এভাবে উল্টে দিবেন। উল্টে দিয়ে আপনি দেখবেন যেখানে লেখাটা কিভাবে দেখা যাচ্ছে। তবে এখানে একটা অসুবিধা একটু অসুবিধা হতে পারে। সেটা কিভাবে? মনে করেন এখানে যে ওয়ার্ডটা লেখা আছে, এই ওয়ার্ডটা এই পাশ থেকে তাকালে অনেক সময় এপাশে লেখা থাকে। এপাশে কিন্তু মানে অপোজিটে লেখা থাকে। লেখার কারণে ওই শব্দটা স্পষ্ট দেখা যায় না। এরকম হতে পারে। যদি এরকম মনে হয়, সেক্ষেত্রে আপনি রুল দিয়ে কলম, নট কলম দিয়ে, কারণ কলম দিয়ে লিখলে কিন্তু আপনি যেকোনো স্পেড হতে পারেন। কারণ লেখার নিয়ম নাই। আপনি রুল দিয়ে লিখে আপনার অ্যান্সারটা হওয়ার পরে সাথে সাথে আপনি সেটাকে মুছে ফেলবেন। কারণ এখানে প্রশ্নের উপরে কিন্তু লেখার নিয়ম নেই। সে কারণে আপনার যেহেতু এই পাশ থেকে এই শব্দটাকে অপোজিট পাশ থেকে দেখতে সমস্যা হচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে না, যদি এরকম মনে হয়, কখনো এরকম মনে হয়, সেক্ষেত্রে আপনি কাজ করবেন, শব্দটাকে একটু উপরে লিখবেন যেখানে একদম অপোজিট পাশে সাদা পেজ আছে, মানে কোনো লেখা নাই, দেখতে কোনো অসুবিধা হবে না। এই সকল জায়গায় এসে আপনি কাজ করবেন কি, ওটা লিখে আপনি দেখে সমাধানটা করার পরে আবার ওটাকে মুছে ফেলবেন। কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? স্যার হোয়াইট পেপার থাকে না, নিউজ প্রিন্ট কোশ্চেন? প্রশ্ন হোয়াইট পেপারে থাকে, নিউজপ্রিন্ট থাকে না। জি স্যার। খুব ভালো দেখা যায়। কেমন? স্যার আমার একটা প্রশ্ন কারো ছিল। কোনো অসুবিধা আছে কিনা? আমি যে আমরা যেটুকু শিখতে পারি, অল্প শিখতে পারি। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা যদি রাইট সাইডের লেটার গুলো লেফট সাইড থেকে লেখা শুরু করি তাহলে তো হতে পারে। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি জি, কথা স্পষ্ট শুনতে পাওয়া যায়নি। স্যার, আমরা যদি রাইট সাইডের লেটার গুলো লেফট সাইড থেকে লেখা শুরু করি তাহলে তো হয়তো হবে। হ্যাঁ, আপনার কথা আমি শুনতে পাই। না, এটা যদি আপনার ভিন্ন কোনো নিয়ম জানা থাকে, দ্যাটস ওকে। মানে আপনি ওভাবেই শিখবেন। মানে আমি চাচ্ছি যে এটাও জাস্ট একটা কৌশল। এখন কৌশলের তো আসলে শেষ নেই। যদি একটা কথা মাথায় রাখবেন, যদি মানসিক দক্ষতা বা অন্যান্য মেথড, যদি কোনো বিষয়ে আপনার যদি ভালো ধারণা থাকে বা বিষয়টা যদি আপনি অন্যভাবে শিখে থাকেন, তাহলে কিন্তু আপনি ওই নিয়মটাই ফলো করবেন। কারণ এখানে আপনার পরীক্ষা ভালো করা দরকার। এটা হচ্ছে মূল কথা। যে সেক্ষেত্রে আপনি যদি এর চেয়েও শর্টকাট কোনো নিয়ম আপনার জানা থাকে, তাহলে আপনি কিন্তু সেটাকে কিন্তু প্রাধান্য দিবেন এবং তার মাধ্যমে অ্যান্সারটা করে ফেলবেন। কেমন? ওকে। তাহলে আমরা একটা অঙ্কের সমাধান স্যার পেয়ে গেলাম। আমার একটা প্রশ্ন ছিল। শিওর। স্যার আমরা যে এখানে ম্যাগাজিন লিখেছি এবং উল্টো পেজে যে ম্যাগাজিনের উল্টো লেটার গুলো দেখেছি, পরীক্ষার হলে যদি লেটার গুলো ইটা যেমন এখানে উল্টো করে লিখেছি আমরা, পরীক্ষার হলে ইটা হ্যাঁ। যদি উল্টো করে না থেকে সঠিকভাবে লেখা থাকে তাহলে কি ওই অপশনটাতেই টিক দিব? না, না, সেখানে তো সুযোগই নেই। কারণ ম্যাগাজিন এই পাশ থেকে যেভাবে লেখা, দেখেন এই জি যে স্যার। ম্যাগাজিন যেভাবে লেখা, আপনি অপোজিট থেকে দেখলে কখনোই তো ম্যাগাজিন ওভাবে লেখা থাকবে না। না স্যার, ম্যাগাজিন নাই, যে প্রথমে দেখেন যে আপনি ই তাকিয়ে দেখেন। লেটারটা লেখা আছে, ওই ই লেটারটা ওইভাবে না লিখে যদি হ্যাঁ, হ্যাঁ। সঠিকভাবে লেখা থাকে, আমরা যেভাবে ইটা লিখি ওই না, রকম না, অপশন যদি না, দেওয়া থাকে। এখানে সবগুলোই মিলতে হবে। সবগুলোই মিলতে হবে। কোনটা যদি একটু উল্টো থাকে, যেমন তাকায় দেখেন এভাবে লেখা ছিল। তা ই ছিল জি কিন্তু স্যার। এদিক ভাবে লেখা ছিল এপাশে। আর আপনি যখন লিখেছেন তখন কিন্তু ওদিক ভাবে লেখা নাই। আপনি হ্যাঁ উল্টে গেছে স্যার। কিন্তু। আপনার যদি সব ঠিক থাকে, শুধু এইটা যদি মনে করেন এভাবে লেখা থাকে, আমরা যেভাবে ন্যাচারাল ই লেখি, যদি হ্যাঁ। এভাবে লেখা থাকে আর বাকিগুলো মনে করেন সবগুলা উল্টে আছে, তাহলে কিন্তু হবে না। আপনাকে আচ্ছা স্যার। প্রত্যেকটা ডিজিটই যেভাবে আছে ঠিক এভাবেই থাকতে হবে। স্যার তাহলে ওই যে কেমন? ন্যাশনের ক্ষেত্রে আমরা এন এর তাহলে যে আমরা দাগটা, একটা সেই টেকনিক। দাগটা যে ইয়েভাবে দিলাম, সঠিকভাবে দিলাম। না, এটা তো আপনার, আপনি দেখবেন বিষয়টা হচ্ছে যে একটা আয়না নিয়ে দেখবেন। মানে এইটাকে আপনি, এখানে শব্দটা আছে, এখানে একটা আয়না ধরবেন। ধরার পর জি দেখবেন যে আয়নার মধ্যে শব্দটা কেমন দেখা যায়। এখন সেক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন এই যে ও রয়েছে, ওকে যদি আপনি আয়নায় হ্যাঁ, দেখেন কিন্তু ওর মতোই কিন্তু ওর পাবেন। মতোই। মানে টেস্ট নাই। আবার টি যে রয়েছে, টি কে যদি আয়না দেখেন কিন্তু টি এর মতোই পাবেন। এরকম কিছু অক্ষর আছে যেগুলো কিন্তু, মানে যেমন অটো, আমরা যে বলি ও টি টি ও, এখন এই অটো শব্দটাকে যদি আপনি আয়নায় দেখেন, এখানে একই কিন্তু হবে সেখানে স্যার। হ্যাঁ। অটো দেখা যাবে। আপনি একটু এখানে লিখে দেখি। দেখেন এখানে অটো, ও টি, একটু দেখবেন, টি টি ও, একটু দেখাই দেখেন। আমরা এখানে অটো লিখলাম। এই অটোটাকে আমি বলছি যে আয়না যদি দেখি তাহলে কিভাবে দেখা যাবে, তাকাই দেখেন। আমি এই পাশ থেকে দেখলাম, ওই একই রকমের কিন্তু, দেখছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার, তো ধন্যবাদ। কিছু কিছু আছে যেগুলো কিন্তু আপনার আয়নায় একই রকমের দেখা যায়। তাহলে আমরা একটা বিষয় শিখে নিলাম। এখন আমরা 2 নম্বর নিয়মে চলে যাব। 1 নম্বর নিয়ম। এখন
পরীক্ষা আসলো আয়নায় বলেনি, বলেছে কি বলেন পানিতে কেমন দেখা যাবে। এখন আপনারা জানেন যে আয়নার চিত্র এবং পানির চিত্র কিন্তু এক নয়। আয়নার চিত্র এবং পানির চিত্র এক নয়। তাহলে আপনাদের কাজ কি এখানে? বিষয়টা হচ্ছে যে একটু যেমন আপনাদের যে লেখাই আছে ওখানে, তাই না? আমি এখানে আমরা চলে যাচ্ছি কিন্তু যে ন্যাশন শব্দটিকে পানিভাবে সমাধান করতে হবে। কিভাবে? আমরা কিন্তু পানির চিত্র